ইরানের সামরিক প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান। আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকে ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজেই পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহের F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ। সর্বোচ্চ 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘণ্টায় ম্যাক 8 গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এর রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার। এটি একসাথে 300টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। 450 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশসীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রথম যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং 125 মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে 500 কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হল গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি। মোহাজের 10 ড্রোন 24 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর 300 কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক 15 গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব। সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধ জাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরো দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না, বরং ভয় দেখায়। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অনন্য ঘটনা ঘটছে। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনের পর ইরান এবং কাতার একে অপরের পাশে দাঁড়িয়ে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার সাম্প্রতিক সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন, যেখানে তিনি ঘোষণা করেন ইরান কাতারের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো এই সময়ে কাতারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান, যা কিছুদিন আগেও কাতারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অস্থির ছিল, এখন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক গুঁয়ে কণ্ঠস্বর তুলে ধরছে। পেজেশকিয়ান বলেছেন, ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, যাতে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া যায়। এদিকে কাতারের আমির শেখ তামিম তার একে অপরের সঙ্গে আলোচনা সত্ত্বেও নেতানিয়াহু সরকার যে সীমাহীন বোমা বর্ষণ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নেতানিয়াহু তার অপরাধের জন্য কোনো সীমা মানে না, সে আক্রমণ করে চলেছে বিনা বাধায়। এই ঘটনা কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, পুরো বিশ্বের মুসলিম জাতিগুলোর কাছে একটি বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। কাতার এবং ইরান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে মুখ খুলতে শুরু করেছে।
তাদের ঐক্যের মাধ্যমে মুসলিম বিশ্বে এমন এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যা ইসরায়েলকে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। কিন্তু এই পুরো পরিস্থিতি কি কেবল একটি রাজনৈতিক খেলা, নাকি এটি ধর্মীয় ও মানবাধিকার সংক্রান্ত এক গভীর সংকট? ইসরায়েলের সাম্প্রতিক হামলা, বিশেষত কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর আক্রমণ, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। হামাসের দাবি তাদের সিনিয়র আলোচক প্রতিনিধি দল বেঁচে গেছে, তবে 5 জন নিম্ন স্তরের সদস্য নিহত হয়েছে। এই ঘটনাটি আরও প্রশ্ন তুলে, ইসরায়েলের সাফল্য কি সত্যিই সফল, কিংবা এটি কেবল তাদের আক্রমণের এক ভ্রান্ত প্রচেষ্টা? বিশ্ব মুসলিম জাতিগুলোর একত্রিত প্রতিক্রিয়া কেবল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি মানবাধিকার এবং ন্যায় বিচারের একটি মাপকাঠি হিসেবে কাজ করছে। কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান। বেইজিংয়ের বিনিয়োগে উল্টে গেল খেলা, শক্তির নতুন মঞ্চে দাঁড়ালো ইরান। মঞ্চটা যেন আগেই তৈরি ছিল। পশ্চিমা দুনিয়া যখন ইরানকে কোণঠাসা করে তুলতে চাইছে, তখন হঠাৎই দৃশ্যপট পাল্টে দিল বেইজিং। যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখেছিল। ভেবেছিল এভাবে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে তেহরান, কিন্তু সেই জালে আটকাল না ইরান, বরং চীনের হাত ধরে উল্টো দিক থেকে খুলে দিল শক্তির নতুন দরজা। মধ্যপ্রাচ্যের মেহের নিউজ জানিয়েছে, ইরানের বুশেহর প্রদেশে এক বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন। সূর্যের আলো থেকে বিদ্যুতের ঝলকানি এবার হয়ে উঠছে ইরানের আত্মনির্ভরতার প্রতীক। প্রকল্পটি শুধু বিদ্যুতের নয়, কূটনীতিরও এক শক্তিশালী বার্তা, যেন দুনিয়াকে জানিয়ে দিল মার্কিন ডলারই আর একমাত্র ভরসা নয়, বিকল্প পথও আছে। আর সেই বিকল্পের নাম চীন ইরান জোট। কাহিনীর মোড়টা আরও নাটকীয়। আমেরিকার অভিযোগ, বেইজিং নাকি তেহরানের শ্যাডো ফ্লিট বা ছায়া তেলবাজি জাহাজের মাধ্যমে গোপনে তেল কিনছে। এই অভিযোগের জেরেই ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করেছে দুই দেশের জাহাজের উপর। কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞার বেড়াজালকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রা ও দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য চালাচ্ছে বেইজিং আর তেহরান। ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানি তাই আজ বেইজিংয়ের কাছে একরকম ব্যর্থ নাটকের মতো। ইরানের নবায়নযোগ্য খাত। দেশটিতে ইতিমধ্যে 750 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর প্রকল্পের কাজ চলছে, যার লক্ষ্য ধাপে ধাপে 2000 মেগাওয়াট উৎপাদন। ভাবুন তো, যে দেশকে শ্বাসরুদ্ধ করে দিতে চাইছে পশ্চিমারা, সেই দেশই এখন সূর্যের আলোয় গড়ছে নিজের শক্তির সাম্রাজ্য। কিন্তু শুধু বিদ্যুৎ নয়, খেলাটা আরও গভীর। ইরান চীনের মধ্যে রয়েছে 25 বছরের প্রতিরক্ষা চুক্তি। এর অন্তরালে জ্বালানি সরবরাহের বদলে চীনের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও রসদ জোগাড় করছে তেহরান। অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত হচ্ছে শুধু বিদ্যুতের গ্রিড নয়, শক্তির মেরুদণ্ড। এখানেই মার্কিন প্রেসিডেন্টের কপালে ভাঁজ পড়ে, কারণ চীনের সাথেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আজ ঝড়ো হাওয়ার মতো। উচ্চ শুল্ক, নানা নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধের উত্তাপের ভেতরে যখন ওয়াশিংটন বেইজিংকে ঠেকাতে ব্যস্ত, তখন সেই চীনই ইরানের কানে ফিসফিস করে বলছে, চলো আমরা অন্য রাস্তা তৈরি করি। দৃশ্যটা যেন একেবারেই স্পষ্ট। এক পাশে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার হুইসেল, অন্য পাশে বেইজিং তেহরানের হাতে আঁকা নতুন রুট ম্যাপ। এক পাশে ট্রাম্পের চোখ রাঙানি, অন্য পাশে ইরানের বুশেহরে উজ্জ্বল সূর্যের হাসি। গল্পের হুক এখানে, যে ইরানকে ভেঙে ফেলার স্বপ্ন দেখেছিল পশ্চিমারা, সেই ইরানই আজ নতুন প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি আর ক্ষেপণাস্ত্র সক্ষমতার সমন্বয়ে হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অদম্য শক্তি। আর টুইস্ট, খেলার ছকটা বদলেছে। মার্কিন ডলারকে পাশ কাটিয়ে তৈরি হয়েছে এক নতুন অর্থনৈতিক বলয়।
বিদ্যুতের আলোয় আলোকিত সেই বলয়ে দাঁড়িয়ে ইরান যেন ঘোষণা করছে, আমাদের হারানো যাবে না। ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো, যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে, তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে। আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতোই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হলেও ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ: ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা, এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস গড়েছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13ই জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়।
ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা, ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। পশ্চিমা দুনিয়া চেয়েছিল ইরানকে হাঁটু গেড়ে বসাতে। নিষেধাজ্ঞার জাল ছুঁড়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, সঙ্গ দিয়েছে ইউরোপের মিত্ররা। উদ্দেশ্য একটাই, ইসলামী বিপ্লবের দেশ যেন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু আজ ছবিটা সম্পূর্ণ আলাদা। সময়ের পরিক্রমায় সেই ইরানি হয়ে উঠছে পরাশক্তি। আর এবার যে খবর প্রকাশ্যে এলো তা যেন শত্রুর বুকে ধাক্কা মারল বজ্রপাতের মতো। গোপন কারখানার রহস্য। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে জানালেন, ইরান কেবল নিজেদের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও গড়ে তুলেছে অস্ত্র কারখানা। কোন কোন দেশে এই কারখানা আছে তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। তবে তার কণ্ঠের দৃঢ়তায় স্পষ্ট হয়ে গেল, সময় এলে শত্রুর সামনে নামগুলো একে একে ফাঁস করা হবে। এই ঘোষণায় যথেষ্ট আতঙ্ক জাগানোর জন্য, কারণ এর মানে দাঁড়াচ্ছে ইরানের হাত এখন সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বহু দেশে। নতুন ওয়ারহেড, নতুন শক্তি। জাদে আরও জানিয়েছেন, গত 1 বছরে ইরান সফলভাবে পরীক্ষা করেছে একাধিক আধুনিক ওয়ারহেড। এগুলো শুধু উন্নত নয়, ভয়ঙ্কর কার্যকর। অর্থাৎ প্রতিটি পরীক্ষার পর ইরানের সামরিক ভাণ্ডার আরও শানিত হচ্ছে। পশ্চিমাদের চাপ, নিষেধাজ্ঞা সবকিছু উপেক্ষা করে ইরান এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র উন্নয়নের পথে। যুদ্ধের শিক্ষা। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতের অভিজ্ঞতার কথাও বললেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, যদি যুদ্ধ মাত্র 15 দিন চলত তাহলে ইসরায়েল কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারত না। কারণ আইআরজিসি তখনও ব্যবহার করছিল পুরনো প্রযুক্তির অস্ত্র। আধুনিক ভাণ্ডার একবারও নামানো হয়নি। আর সেই ভয়েই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করতে হয়, আর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। ইরান শুধু আকাশে নয়, সাগরেও দেখিয়েছে তাদের ক্ষমতা। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরে ঝড় তুলেছিল ইরানি নৌসেনারা। সেখানে তারা প্রদর্শন করেছে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা শক্তির নতুন সব রূপ। কাদের আর কাদের 2 নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে শেষ করেছে। বার্তা একটাই, যদি কেউ সংঘাতে জড়ায় তবে এবার নামবে কাশেম বসির। গত মে মাসে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বসির। পাল্লা 1200 কিলোমিটার, অর্থাৎ ইরানের ভেতর থেকে ছুড়লেই এটি নিখুঁতভাবে আঘাত করতে পারে শত্রুর গভীর ঘাঁটিতে। এতে যোগ করা হয়েছে উন্নত নির্দেশিকা আর প্রতিরোধ ক্ষমতা, যা এটিকে করেছে আরও ভয়ঙ্কর। যাদেবের ভাষায়, আমরা জানি কাদের লক্ষ্য করব। পশ্চিমারা যতই নিষেধাজ্ঞার বেড়া দিক, ইরান ততই ছিন্ন করছে সেই শৃঙ্খল। গোপন কারখানা, নতুন ওয়ারহেড, আধুনিক ক্ষেপণাস্ত্র, প্রতিটি ঘোষণায় যেন এক একটি সিনেমার টুইস্ট। আর কাশেম বসের সেই গল্পের বজ্রপাত, যা এক মুহূর্তেই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা? কেরমানে ইরানের রহস্য ঘেরা শক্তি। আলো নিভে গেলে নিস্তব্ধতার ভেতরে যখন মাটি কেঁপে ওঠে, তখন প্রশ্ন ওঠে,
এটি কি কেবল প্রকৃতির খেলা নাকি মানুষের তৈরি বজ্রধ্বনি? ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমানে ভূমিকম্প যেন এই প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। রিক্টার স্কেলে 5.1 এর বেশি মাত্রার এই কম্পন শুধু ইরানের মাটি নয়, কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। সাধারণত ইরানে ভূমিকম্প নতুন কিছু নয়। বছরে গড়ে 2000-এর বেশি কম্পন এখানে হয়, যার মধ্যে অন্তত 15টির মাত্রা থাকে 5 বা তার বেশি। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ ভূমিকম্পের কেন্দ্র ছিল শহর থেকে 30 কিলোমিটার দূরের জনহীন এলাকা, যেখানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি শিবির ও ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। একই রকমভাবে জুন মাসে সেমনান অঞ্চলের কম্পনও হয়েছিল এমন এক জায়গায় যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স আর স্পেস সেন্টার। পশ্চিমারা তাই নতুন করে প্রশ্ন তুলছে, এটি কি সত্যিই প্রাকৃতিক ভূমিকম্প নাকি ইরানের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফল? ইতিহাসের ছায়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরমাণু বিস্ফোরণের সময় মাটির নিচে যে শক্তি নির্গত হয় তা অনেকটা ভূমিকম্পের মতোই কম্পন তৈরি করতে পারে। যদিও তারা স্পষ্ট করেছেন, ভূমিকম্প আর পারমাণবিক বিস্ফোরণকে আলাদা করা সম্ভব। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবুও জল্পনা থামছে না, কারণ সাম্প্রতিক ইতিহাসে সন্দেহ জাগাচ্ছে। জুন মাসেই ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, যেখানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান থেকে বর্ষণ করে 3টি ইরানি পরমাণু কেন্দ্রে। যদিও ওয়াশিংটনের দাবি তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কখনোই থামবে না। শক্তির নাটকীয় উত্থান। এই পটভূমিতে কেরমানের ভূমিকম্প যেন এক সিনেমাটিক টুইস্ট। আকাশ থমথমে, বাতাস ভারী, আর মাটির নিচে যেন বিস্ফোরিত হচ্ছে অজানা এক শক্তি। পশ্চিমাদের আশঙ্কা, ইরান হয়তো পরীক্ষার মাধ্যমে জানিয়ে দিল তারা কেবল আঞ্চলিক শক্তি নয়, পারমাণবিক ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জার্মান ভূবিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এই গভীরতায় সন্দেহ বাড়াচ্ছে, কারণ সামরিক বিস্ফোরণ বা পরীক্ষা সাধারণত মাটির নিচেই পরিচালিত হয়। ফলে অনেকের চোখে এটি আর নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং শক্তির প্রদর্শনী। ওয়াশিংটন আর তেল আবিবে হয়তো এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র হাতে নিয়েছে? যদি তাই হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়ঙ্কর পালাবদল। যে শক্তি এতদিন ধরে কেবল ধারণা আর অভিযোগের আড়ালে ছিল, তা কি এখন বাস্তব হয়ে উঠছে? ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার হবে, কিন্তু শত্রুর চোখে শান্তিপূর্ণ শব্দটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কেরমানের রাত যেন তাই এক রহস্যময় সিনেমার দৃশ্য। ভূপৃষ্ঠে ভূমিকম্প, কিন্তু গভীরে শত্রুর বুক কাঁপানো কম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভাবছে, ইরান কি শেষ পর্যন্ত সেই অদৃশ্য সীমারেখা পেরিয়ে গেছে? যদি সত্যিই তা ঘটে থাকে, তবে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের পর্দা উঠতে যাচ্ছে। আর সেখানে কেন্দ্রীয় চরিত্র ইরান, সেই ইরান যাকে ভয় দেখাতে আকাশপথে বোমারু বিমান নামানো হয়েছিল, অথচ মাটির নিচে হয়তো গড়ে উঠছে এমন শক্তি যা কাঁপিয়ে দেবে দুনিয়ার পরাশক্তিকেও। আলো ম্লান, বাতাস থমথমে, তবুও আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। শত্রুর হুমকি যেন সাগরের জলোচ্ছ্বাস, কিন্তু ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে ছিল বজ্রপাতের মতো দৃঢ়তা। অতীতের মতোই তিনি বললেন, যেই বিদ্বেষ নিয়ে আক্রমণ করতে আসবে, আমরা তাকে চূর্ণ করব আরও শক্তি, আরও দৃঢ়তায়। সতর্কবার্তা নয়, এ ছিল প্রতিশ্রুতি। নীরবতা ভাঙা ইতিহাসের গর্জন। নোশাহরিনের ইমাম খোমেনি নৌ বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হাতামির ভাষণ যেন বহন করল শত বছরের লড়াইয়ের উত্তরাধিকার। তিনি বললেন, ইরান এখন অঞ্চলের বিশেষ শক্তি। স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা কোনো দয়া নয়, বরং রক্তে লেখা অধিকার। তিনি শত্রুকে মনে করিয়ে দিলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইসরায়েলের আগ্রাসনে আগুন জ্বলেছিল তেহরানের বুকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে বোমা ফেলেছিল পারমাণবিক স্থাপনাগুলো। হাজারো প্রাণ ঝরে গিয়েছিল, বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু সেই শোকের ছাই থেকে উঠে এসেছিল প্রতিশোধের আগুন।
ইরান উত্তর দিয়েছিল ঝড় হয়ে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মার্কিন শক্তির অহংকার ছিল সেই জবাবের লক্ষ্য। দখলকৃত ভূমি কেঁপে উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। 24 জুন বিশ্ব দেখেছিল আগ্রাসন থামানো যায় যদি প্রতিরোধের নাম হয় ইরান। সমুদ্রের বুকে বজ্রঝড়, আজও সেই প্রতিরোধ চলমান। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে ইরানি নৌবাহিনী চালিয়েছে মহড়া সাস্টেইনেবল পাওয়ার 1404। কাদির আর নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের অন্ধকার ভেদ করে ছুটে গেছে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ ছিল এক একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা সাবধান। কিন্তু এই শক্তির আসল রহস্য শুধু অস্ত্র নয়। আইআরজিসি জানিয়ে দিল, ইরানের শক্তি হলো সরকারের ইচ্ছাশক্তি, জনগণের বিশ্বাস আর সশস্ত্র বাহিনীর ঐক্য। তারা বলল, সরকার, জাতি আর সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে অবিচ্ছেদ্য বন্ধন। এই বন্ধনই এক শক্তিশালী ইরানের নিশ্চয়তা। শত্রু হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়ায়, মিডিয়ার আগুন জ্বালায়, কিন্তু আইআরজিসি প্রতিজ্ঞা করেছে, আমরা উন্নয়নের পথে থাকব, প্রতিরক্ষার ঢাল হব, সরকার আর জাতির পাশে অবিচল দাঁড়াব। ইরান বলছে, আমরা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যদি কেউ ভাবে আমাদের পরাজিত করবে, তাহলে মনে রেখো, ইরান এক নয়, ইরান একসাথে চলা কোটি প্রাণের প্রতিধ্বনি। শত্রুর আকাশে যখন মেঘ জমে, তখন বজ্রপাতের মতো উচ্চারণ হয় এক নাম, ইরান। রাতের আকাশে যখন তেহরানের আলো ঝলমল করছে, তখনই দেশটির শক্তিমান নেতারা এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছেন। কারণ তাদের খুব কাছেই আঁকা হচ্ছে এক নতুন নীল নকশা। নাম দেওয়া হয়েছে করিডোর। কাগজে এটি শান্তির প্রতীক হলেও ইরানের চোখে এটি ছদ্মবেশী ষড়যন্ত্র। এই করিডোর নাকি যুক্ত করবে আজারবাইজান আর্মেনিয়া হয়ে তুরস্ককে। পরিকল্পনাটি এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে, আর পেছনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছায়া। কাগজে কলমে অর্থনৈতিক পথ, কিন্তু তেহরানের ভাষায় এটি হবে ভাড়াটে সৈন্যদের কবরস্থান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সীমান্তের এত কাছে মার্কিন উপস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, প্রয়োজনে এই করিডোর গঠনের চুক্তিও ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরানের ভয়, করিডোর বাস্তবায়ন হলে আর্মেনিয়া ও ককেসাস অঞ্চল থেকে ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক সেই জায়গায় সম্ভাব্য শত্রু শক্তি, মার্কিন বাহিনী স্থায়ী আসন ঘেরে বসবে। এই হুমকির মাত্র একদিন পরই তড়িঘড়ি করে আর্মেনিয়ায় উড়ে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইয়েরেভানে বসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে পাশিনিয়ান আশ্বাস দিলেন, এই করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আর্মেনিয়ার হাতে। কোনো তৃতীয় দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এখানে প্রভাব বিস্তার করবে না। আর্মেনিয়ার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করবে আর্মেনিয়ার সেনারাই। তবে পাশিনিয়ান এটাও স্পষ্ট করেছেন, এই করিডোর হবে দুই দেশের অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের নতুন দরজা। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে, আর সেখান থেকে সরাসরি পৌঁছাবে তুরস্কে। যুক্তরাষ্ট্র হাতে নেবে উন্নয়ন কাজ, যার মাধ্যমে তেল, গ্যাস ও অন্যান্য সম্পদ রপ্তানির সুযোগ আরও বেড়ে যাবে। এখানেই টুইস্ট, ইরানের চোখে এ যেন অর্থনৈতিক করিডোর নয়, বরং সামরিক ঘাঁটি গড়ার গোপন চক্রান্ত। তাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান কেবল আর্মেনিয়াতেই থামলেন না, সোজা চলে গেলেন বেলারুশে। রাশিয়ার ঘনিষ্ঠ এই মিত্রের সঙ্গে দাঁড়িয়ে তিনি দিলেন কঠিন বার্তা। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কুর সঙ্গে বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে বললেন, পশ্চিমা শক্তির হস্তক্ষেপ আর সহ্য করা হবে না। শুধু তাই নয়, সামরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্তও নিলেন তারা। এ যেন স্পষ্ট সংকেত, ইউক্রেন যুদ্ধের উত্তাপে যখন ইউরোপ পশ্চিমা সম্পর্ক তেতে উঠেছে, তখন তেহরান দেখিয়ে দিল তারা একা নয়। রাশিয়া, বেলারুশ, ইরান, তিন দেশের ঘনিষ্ঠতা নতুন শক্তি সমীকরণের জন্ম দিতে পারে। তেহরানের বার্তা এখন গর্জে উঠছে একটাই, করিডোরের নামে কোনো ছলচাতুরি নয়। যদি যুক্তরাষ্ট্র সীমান্ত ঘেঁষে দাঁড়ায়, তবে সেটাই হবে তাদের জন্য নতুন যুদ্ধভূমি। ইরানের কূটনীতি সবসময় আঞ্চলিক শক্তির ভারসাম্য ধরে রাখার লড়াই, আর এবার তারা স্পষ্ট করেছে এই ভূমি তাদের। দখল বা ঘেরাওয়ের যে কোনো চেষ্টা শেষ হবে প্রতিরোধের আগুনে।
ইরাকের বজ্রকণ্ঠ, আমেরিকার দিন শেষ। রাতের বাগদাদ, টাইগ্রিস নদীর উপর দিয়ে বইছে হালকা বাতাস, কিন্তু সেই প্রশান্তির আড়ালে জ্বলছে ঝড়। 2 দশক ধরে ইরাকের বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদ আজ যেন অস্থির। কারণ নীরবতা ভেঙে ইরাক এবার মুখ খুলেছে, আর নয় আমেরিকা। 2003 সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই ইরাকে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর সবখানেই মার্কিন উপস্থিতি, আর ইরাককে বানিয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয়েছে ড্রোন হামলা, বিমান হামলা, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে তাণ্ডব। এতদিন বাগদাদ চুপ ছিল, কিন্তু এখন আর নয়। ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি তানসিকিয়া ঘোষণা করেছে দেশের ভূখণ্ডে আর কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। তাদের ভাষায় আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্য বানাতে চায়, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না ইরাক। তারা আরও স্পষ্ট করে বলেছে যুক্তরাষ্ট্র কেবল অসভ্যতার প্রতীক। তাদের প্রতিশ্রুতি মূল্যহীন পদক্ষেপগুলো আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউই ঘোষণা দেন আগামী সেপ্টেম্বরে শেষ হবে আন্তর্জাতিক জোটের 22 বছরের মিশন। আইন আল আসাদ সহ সব মার্কিন ঘাঁটি খালি হবে। শোনা যাচ্ছে কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তবে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে। এ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরমে। ঠিক এমন সময়ে বাগদাদ সফরে গিয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সেখানে ইরাকের সঙ্গে নতুন এক নিরাপত্তা চুক্তি সই হয়েছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে 2 দেশ একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটাই আসল মোড়, কারণ ইরাকের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ইরানের শক্তির প্রভাব। ইরান শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং প্রতিরোধের এক প্রতীক। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক অভিজ্ঞতা সবকিছু নিয়েই তারা এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল। বাগদাদ জানে তেহরান পাশে থাকলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর আগের মতো সহজ হবে না। কল্পনা করুন, মধ্যরাতের আইন আল আসাদ ঘাঁটি, আমেরিকার সৈন্যরা ব্যস্ত মালপত্র গুছাতে। দূরে ইরাকি যোদ্ধাদের চোখে ভেসে ওঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। কেউ কেউ চিৎকার করে বলছে এবার সার্বভৌমত্ব ফিরছে ইরাকে। টাইগ্রিস নদীর ধারে এক বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। তার চোখে ভেসে ওঠে স্মৃতি, যখন আমেরিকার ট্যাঙ্ক ঢুকেছিল বাগদাদে। আজ তিনি হাসেন, ফিসফিস করে বলেন, প্রতিরোধ কখনো মরে না, আমেরিকা যাবে, আমরা থাকব। মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টাচ্ছে। ইরাকের গর্জন আর ইরানের শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দশকের দাপট এখন কাঁপছে বাগদাদের বজ্রকণ্ঠে। প্রশ্ন একটাই, সেপ্টেম্বরে কি সত্যি আইন আল আসাদ খালি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের প্রস্তাবনা? রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি। আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনো প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তার শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরো ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায় এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করে এই সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদিন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল।
অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয়, তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে? যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাসেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের দিকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভাণ্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি। একটি রাত, অন্ধকার আকাশ, আর সেই আকাশ ভেদ করে উঠে যাচ্ছে অগ্নিশিখার মতো এক দানব। নাম তার খোররামশার 5। এটি কি শুধুই একটি ক্ষেপণাস্ত্র, নাকি এটি এক নতুন অধ্যায় যেখানে ইরান আর শুধু আঞ্চলিক খেলোয়াড় নয়, বরং বৈশ্বিক শক্তির মঞ্চে এক নতুন প্রতিদ্বন্দ্বী? সাম্প্রতিক দিনগুলোতে ইরানের এক শীর্ষ নেতা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, এবার আর কেবল ইসরায়েল নয়, মিসাইল ছুটবে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে। এই কথার পরেই ওয়াশিংটনে শুরু হয়েছে গুঞ্জন, ভয় আর অস্থিরতা। কারণ খবর এসেছে ইরান হয়তো তৈরি করছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। গল্পের শুরু একটি ভিডিও থেকে। কয়েকদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে দৃশ্যটি। আকাশে উঠে যাচ্ছে এক বিশাল ক্ষেপণাস্ত্র। যদিও ফুটেজটি 2023 সালে খোররামশার তোলা পুরনো দৃশ্য, তবুও নতুন করে আলোড়ন তুলেছে বিশ্বে। কারণ এবার আলোচনা শুরু মিডিয়ার কল্পনা নয়, বরং প্রযুক্তির বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক সম্ভাব্য রূপান্তর। খোররামশার 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু বিশেষজ্ঞদের দাবি এটি হতে পারে ইরানের প্রথম ICBM। এর পাল্লা বলা হচ্ছে প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ তেহরান থেকে ছুটে গিয়ে সরাসরি আঘাত হানতে পারবে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। শুধু দূরত্ব নয়, গতিতেও রয়েছে বিস্ময়কর শক্তি। এর গতি বলা হচ্ছে ম্যাক 16, প্রায় ঘন্টায় 20,000 কিলোমিটার। এত গতি সাধারণত দেখা যায় কেবল উন্নত রাষ্ট্রগুলোর হাইপারসনিক অস্ত্রে। ইরান 2015 সালে ঘোষণা করেছিল তাদের ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি পাল্লার হবে না। যুক্তি ছিল স্পষ্ট, এটি শুধু প্রতিরক্ষা, আঞ্চলিক হুমকি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। ইসরায়েলের আগ্রাসন, যুক্তরাষ্ট্রের অবিরাম চাপ, আঞ্চলিক অস্থিরতা, সব মিলিয়ে ইরান যেন তার পুরনো প্রতিশ্রুতি ছিঁড়ে ফেলছে। তবে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রযুক্তিগত দিক থেকেও এটি এক মহাকাব্যিক চ্যালেঞ্জ। একটি ক্ষেপণাস্ত্রকে মহাকাশের বাইরে পাঠানো, তারপর আবার বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে সঠিক লক্ষ্যে আঘাত করা, এ যেন বিজ্ঞানের সবচেয়ে কঠিন সমীকরণ। আর ইরান যদি সত্যি এটি করে থাকে, তবে তা বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিতে বাধ্য। শোনা যাচ্ছে খোররামশার 5 বহন করতে পারবে 2 টনের ওয়ারহেড, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার ভেদী বোমার সমতুল্য। যদিও এখনো নিশ্চিত নয় এটি সত্যি 12,000 কিলোমিটার পারবে নাকি 5,500 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের নিয়ম বলছে পাল্লা বাড়লে পেলোড কমে, তবু এর সামর্থ্য নিয়ে ইতোমধ্যেই পশ্চিমা দুনিয়ায় কাঁপন লেগে গেছে। এখানে মনে করিয়ে দেওয়া জরুরি, ইরান ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। জটিল গাইডেন্স সিস্টেম, প্রতিরোধী উপাদান, সবকিছুতে তারা প্রমাণ করেছে প্রযুক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে খোররামশার 5 এর কথিত গতি ও পাল্লা যদিও কারো কাছে অবিশ্বাস্য মনে হয়, বাস্তবতায় তা অসম্ভব নয়। তেহরান এখনো সরকারি ঘোষণা দেয়নি,
কিন্তু যখন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে সম্প্রতি বললেন আমরা 2 টনের ওয়ারহেড হাইপারসনিক গতিতে পরীক্ষায় সফল হয়েছে, তখন অনেকে ফিস ফিস করে বললেন একে তবে খোররামশার 5-এর ছায়া। গল্পটি রহস্যময়, হয়তো এটি কেবল গুজব, হয়তো সত্যি শুরু হয়েছে এক নতুন যুগ। তবে এক জিনিস নিশ্চিত, এই নামের চারপাশে জন্ম নিয়েছে এক অদৃশ্য আতঙ্ক, আর আতঙ্ক মানেই শক্তি। ইরান সেই শক্তির মালিক হয়ে উঠছে যাকে থামানো এত সহজ নয়। ফিনিক্সের মতো ইরান, ধ্বংসস্তূপ থেকে নতুন উত্থান। আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় ফিনিক্স পাখি। আজ সেই উপমায় যেন ইরানের জন্য সবচেয়ে মানানসই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কিংবা টমাহক মিসাইল যা অন্য দেশে মৃত্যুবার্তা বয়ে আনে, তা ইরানের জন্য যেন সামান্য আঁচড়। আর তাই ছায়ের স্তূপের মাঝে ইরান আবারও জেগে উঠছে আরও শক্তিশালী হয়ে। ভাঙা গড়ার প্রতিযোগিতা। গত জুনে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছিল মুজদি সাইট। একের পর এক বিস্ফোরণে মাটিতে মিশে গিয়েছিল গবেষণা কেন্দ্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে দিনরাত এক করে ক্রেন, বুলডোজার ব্যস্ত ভবন ভাঙতে, ধ্বংসাবশেষ সরাতে, যেন প্রতিযোগিতা চলছে মুহূর্তে সবকিছু মুছে ফেলার। তবে এ শুধু ভাঙা ভবন সরানো নয়, বরং এক গোপন ইতিহাস লুকিয়ে ফেলার চেষ্টাও বটে। ইরানের গোপন রহস্য। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে এ তাড়াহুড়োর আসল কারণ সম্ভবত গবেষণার চিহ্ন মুছে ফেলা। তাদের ধারণা ওই গবেষণা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান ডেভিড অলব্রাইট বলেন ইরান চাইছে সবকিছু নতুন করে শুরু করতে, কিন্তু ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক চাপ ও দ্বন্দ্ব। ইসরায়েলি হামলা ও মার্কিন আঘাতের পর থেকে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ। IAEA প্রধান রাফায়েল গ্রসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান আইনের দিক থেকে বাধ্য, পরিদর্শকদের ঢুকতে দিতে হবে। তিনি দাবি করেছেন শুধু ফোর্দো, নাতানজ বা ইস্পাহান নয়, সব স্থাপনায় ঢুকতে হবে। অন্যদিকে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 2015 সালের চুক্তি অনুযায়ী জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার চালু করার প্রস্তুতি নিচ্ছে, কারণ ইরানের কাছে 400 কিলোগ্রামের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে, যার বিশুদ্ধতা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে। গোপন প্রকল্পের ছায়া। IAEA বলছে মুজদি সাইটের যোগসূত্র ছিল আমাদ প্ল্যান্টের সঙ্গে। ধারণা করা হয় এটি এক গোপন প্রকল্প যা 2003 সালে শেষ হয়। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর একটি যুক্ত ছিল অ্যাপ্লাইড ফিজিক্স ইনস্টিটিউটের সঙ্গে, আরেকটি শাহিদ কারিনী গ্রুপের সঙ্গে, যারা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক প্রকল্পে জড়িত বলে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। সব মিলিয়ে একদিকে ধ্বংসস্তূপ সরানোর দৌড়ঝাঁপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও কূটনীতির দাবা। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে, নাকি নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে? যাই হোক, নিশ্চিত একটি বিষয় আছে, প্রতিটি হামলার পর ইরান আরও দৃঢ় হয়ে উঠছে। ধ্বংসের ভেতর দিয়েই তারা যেন নতুন করে জন্ম নিচ্ছে এক ফিনিক্সের মতো। আর বিশ্ব দেখছে কোনো মিসাইল, কোনো বোমাই ইরানের অগ্নিশক্তিকে নিভিয়ে দিতে পারছে না। একটি শিশু পৃথিবীতে চোখ মেলে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে কপালে বসে গেল এক অভিশাপ, গাদ্দার। হ্যাঁ, এটাই উত্তর কোরিয়া, এক দেশ যেখানে অপরাধ শুধু কাজ নয়, অপরাধ হলো চিন্তাও। এখানে নির্বাচন হয়, কিন্তু ভোট কেবল একটি, একই নাম, একই পরিবার, না দিলে কারাগার। সংসদও আছে, কিন্তু তার কাজ কেবল সিল মারা। এ যেন এক নাটক যেখানে চরিত্র বদলায় না, শুধু প্রজন্ম পাল্টায়। টেলিভিশনে মাত্র একটি চ্যানেল, সিনেমা নেই, ড্রামা নেই, গান নেই, শুধু প্রচার, শুধু বন্দনা। কারো চোখ যদি গোপনে দক্ষিণ কোরিয়ার কোনো ড্রামায় পড়ে যায়, তাহলে তার জীবন শেষ। এখানে স্কুল মানে ইতিহাস নয়, শিক্ষা নয়, এখানে স্কুল মানে মুখস্থ, কিম ইল সুং, কিম জং ইল, কিম জং উনের গল্প। এমনকি ভুল করলে তকমা, গাদ্দার। সবচেয়ে ভীতিকর আইন হলো 3 প্রজন্মের শাস্তি। একজন রাষ্ট্রবিরোধী হলে তার সন্তান, এমনকি নাতি নাতনিও শাস্তি পায়, অর্থাৎ অপরাধ জন্ম নেয় রক্তের ভেতরে। এখানে স্বাধীনতা নেই, কোন পোশাক পরবেন, কোন হেয়ারস্টাইল করবেন, কোন খাবার খাবেন,
সব সরকার ঠিক করে দেয়। জিন্স, রং করা চুল, এমনকি হটডগ খাওয়াও নিষিদ্ধ। সাইকেল চালাতে হলে চাই রেজিস্ট্রেশন, চাই নম্বর প্লেট। ধর্ম এখানে শুধু প্রদর্শনী। গির্জা আছে, মসজিদ আছে, কিন্তু কেবল দেখানোর জন্য। যে মানুষ সত্যিকারের প্রার্থনা করবে তার গন্তব্য শ্রম শিবির। আজ যখন পৃথিবী লিখছে 2025, নর্থ কোরিয়া লিখছে 113। তাদের সময় শুরু হয়েছে কিম ইল সুং এর জন্ম থেকে। সময়, স্বাধীনতা, জীবন সবকিছু কেবল এক পরিবারকে ঘিরে। উত্তর কোরিয়ায় একটি অদ্ভুত ক্লাস সিস্টেম রয়েছে, যার নাম হলো সংগুন। জন্ম থেকেই এই সিস্টেম একজন মানুষের জীবন নির্ধারণ করে। এর 3টি ভাগ: কোর, ওয়েভারিং এবং হোস্টাইল। কোর হলো কিম পরিবারের প্রতি সবচেয়ে অনুগত এবং তাদের সেরা চাকরি এবং সুযোগ সুবিধা দেয়া হয়। হোস্টাইল হলো সেই সব মানুষ যাদের পূর্বপুরুষরা সরকারের বিরুদ্ধে ছিল। এই শ্রেণীর মানুষদের কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না। উত্তর কোরিয়ার মানুষের জীবন সবসময় সরকারের কড়া নজরে থাকে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এবং বাড়িতে সরকারি গুপ্তচররা নজর রাখে। এমনকি আপনার চিন্তা করার জন্যও আপনাকে শাস্তি পেতে হতে পারে। অর্থাৎ যদি আপনি সরকারের বিরুদ্ধে কিছু ভাবেন এবং তা কোনোভাবে ফাঁস হয়ে যায়, তাহলে আপনি সরাসরি জেলে যাবেন। এই দেশ এক সিনেমা, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট লেখা এবং প্রতিটি শিশুর জন্ম যেন এক পূর্ব নির্ধারিত চরিত্র। কেউ শাসকের দাস, কেউ আজীবনের গাদ্দার। উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান। আকাশ ছুঁয়ে নতুন শক্তির ঘোষণা। আকাশের বুক যেন হয়ে উঠল নতুন যুদ্ধক্ষেত্র। সেখানে যার উপস্থিতি, যার চোখ, যার প্রযুক্তি, সেই ভবিষ্যতের নিয়ন্ত্রক। আর এবার সেই নিয়ন্ত্রণের খেলায় নিজের শক্তি দেখিয়ে দিল ইরান। 30 অগস্ট তেহরানের মহাকাশ গবেষণাগারে যখন উদ্ভাসিত হলো কাউসার-1 নামের উন্নত প্রযুক্তির স্যাটেলাইট, তখন মনে হলো এ যেন আরেকবার ইরান নিজের অদম্য শক্তির পতাকা উড়িয়ে দিল মহাশূন্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে। তার কণ্ঠে ভেসে উঠছিল গর্বের সুর। ইরান শুধু স্যাটেলাইট বানাচ্ছে না, বানাচ্ছে আস্থা, বানাচ্ছে স্বপ্ন, বানাচ্ছে আগামী দিনের শক্তি। তিনি ঘোষণা দিলেন কয়েক মাসের মধ্যেই দেশীয়ভাবে নির্মিত দ্বিতীয় মডেল মহাশূন্যে ভেসে উঠবে। এক দুরন্ত দৃশ্য, যেখানে ক্ষণিকের নীরবতার পর আকাশ চিরে ঝলসে উঠবে নতুন প্রযুক্তির আলো। গত বছর রাশিয়ার সোয়ুজ লঞ্চার ব্যবহার করে কাউসার-1 এবং হোদদ উপগ্রহগুলো সফলভাবে কক্ষপথে স্থাপন করেছিল ইরান। 1 বছরেরও কম সময় আবার আপগ্রেড করা সংস্করণ নিয়ে হাজির তারা। এবার আর কেবল পরীক্ষামূলক নয়, এবার পূর্ণাঙ্গ শক্তির প্রদর্শনী। নতুন সংস্করণের ওজন 50 কিলোগ্রাম। সেটি উঠবে 500 কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে। আর সেখানে থেকে নজর রাখবে রিমোট সেন্সিং, কৃষির নিখুঁত মানচিত্র, ইন্টারনেট অফ থিংস, এমনকি কৌশলগত পর্যবেক্ষণে। ইরান আর শুধু ভূখণ্ড রক্ষার খেলোয়াড় নয়, সে এখন মহাশূন্যেরও প্রহরী। হাসান সালারিয়ে জানান, কাউসার হলো ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট। এ যেন আরও এক বিপ্লব, কারণ মহাকাশ শিল্পে বেসরকারি অংশগ্রহণ সাধারণত সীমিত, কিন্তু ইরান সেখানে পথ খুলে দিল। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে ওমিদ ফাজা কোম্পানি। তাদের হাত ধরেই ইরান প্রমাণ করছে প্রযুক্তি কেবল সরকারের নয়, জনগণেরও শক্তি হতে পারে। দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে উন্নত ইমেজিং, টেলিযোগাযোগ পেলোড, ডেটা ম্যানেজমেন্ট কোড আর নতুন অ্যালগোরিদম। সবই আগের মিশনের অভিজ্ঞতার আলোকে। এক কথায়, এটি শুধু একটি স্যাটেলাইট নয়, এটি হলো ইরানের প্রযুক্তিগত বিবর্তনের প্রতীক। ইরান স্পষ্ট জানিয়ে দিল তাদের লক্ষ্য শুধু একটি নয়, বরং ধারাবাহিক উৎক্ষেপণ। আগামী 10 বছরের রোডম্যাপ ও সপ্তম উন্নয়ন পরিকল্পনার অধীনে একাধিক উপগ্রহ মহাশূন্যে পাঠাবে তারা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ইতিমধ্যে বেসরকারি খাতকে উৎসাহিত করতে কাজ শুরু করেছে। শিগগিরই আরও দরপত্র ডাকা হবে, যাতে আরও কোম্পানি যুক্ত হতে পারে। ভাবুন তো, একসময় যাদের মহাশূন্যের দরজায় ঠেকানো হয়েছিল নিষেধাজ্ঞার দেয়াল দিয়ে, তারাই আজ মহাশূন্যে শক্তির পতাকা তুলছে। ইরান যেন বলছে দুনিয়াকে, যত বাধাই দাও, আমরা থামব না। আকাশও আমাদের জন্য সীমানা নয়। মাটির নিচে ক্ষেপণাস্ত্র, আকাশে ড্রোন, আর এখন মহাশূন্যে স্যাটেলাইট। ইরান যেন শক্তির নতুন ত্রিমাত্রিক প্রতীক। এই দৃশ্য সিনেমার মতো, কিন্তু এটি বাস্তব। এবং সেই বাস্তবতায় ইরানি আজ মহাশূন্যে ঘোষণা দিচ্ছে,
তারা আর পিছিয়ে নেই, বরং এগিয়ে যাচ্ছে এমন পথে যেখানে প্রতিদ্বন্দ্বীরাও শঙ্কিত হয়ে তাকিয়ে থাকবে আকাশের দিকে।